আসসালামু আলাইকুম। কোডার হাউস বিডিএর পক্ষ থেকে আমি মোহাম্মদ মোর্শেদুল আরিফিন বলছি। আজ আমি পিএইচপি এর ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করব। পিএইচপি এর ভ্যারিয়েবল, এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভ্যারিয়েবল বলতে কি বোঝায়? ভ্যারিয়েবলের বাংলা সাধারণ অর্থ হলো চলক। তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই আপনাকে পিএইচপি এর ভ্যারিয়েবল ব্যবহার করতে হবে। ভ্যারিয়েবল হলো এমন একটা জিনিস যার মান সর্বদা পরিবর্তন হয়। কম্পিউটার মেমোরিতে ভ্যারিয়েবল একটা লোকেশনকে ইন্ডিকেট করে। প্রোগ্রামিংয়ের সময় আপনি আপনার ইচ্ছামতো ভ্যারিয়েবল ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ভ্যারিয়েবল ব্যবহার করার কোনো লিমিট নাই। তো ভ্যারিয়েবল কি জিনিস, এটা একটা বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন আপনারা যখন 9-10-এ পড়ছিলেন, তখন 9-10-এর অঙ্ক বইতে যে ফর্মুলা ব্যবহার করছেন, যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে অনেক অঙ্কে এরকম দেওয়া ছিল যে a এর মান যদি 2 হয় বা b এর মান যদি 3 হয়, তাহলে এইটার মান কত হবে। তো ওই যে a ইকুয়াল টু 2 আর b ইকুয়াল টু 3, এটা যে দেওয়া ছিল, তো এই ক্ষেত্রে যদি আমি বলি যে a ইকুয়াল টু 2 এবং b ইকুয়াল টু 3, তাহলে a আর b, একে প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজের ভাষা, এই ভাষায় এটাকে বলবে ভ্যারিয়েবল। a একটি ভ্যারিয়েবল এবং b একটি ভ্যারিয়েবল। তো এই পিএইচপিতে ভ্যারিয়েবল আপনি যদি ব্যবহার করতে চান, তাহলে কিছু নিয়ম আছে। অর্থাৎ আপনাকে ভ্যারিয়েবল, আপনি ইচ্ছা মতো যে কোনো একটি নামকে ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবেন না, চাইলেও পারবেন না। আপনাকে কোন কোন রুল ফলো করতে হবে, এর জন্য পিএইচপি ডেভেলপাররা একটি নির্দিষ্ট ফর্মুলা সেট করে দিছে। তো আপনাকে ওইটা মেনে চলতে হবে। তো আসুন দেখি আমরা কি কি নিয়ম আছে ভ্যারিয়েবল ইউজ করার। পিএইচপিতে ভ্যারিয়েবল ব্যবহার করতে গেলে ভ্যারিয়েবলের সামনে অবশ্যই একটি ডলার সাইন দিতে হবে, অর্থাৎ ভ্যারিয়েবলের নাম সর্বপ্রথমে ডলার সাইন দিয়ে শুরু হবে। কোনো একটি নাম, মনে করেন যে এ একটি ভ্যারিয়েবল, তো সেক্ষেত্রে ডলার সাইন দেওয়ার পরে যদি আপনার এ থাকে, অর্থাৎ ডলার অফ এ, তাহলে বুঝবেন যে এই এ একটি ভ্যারিয়েবল। তো আসুন আমরা উদাহরণ দিয়ে দেখি। তো আমরা আমাদের htdocs যে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতর গেলাম। এবার আজকে টিউটোরিয়ালের জন্য আমি একটি ফোল্ডার বানাই, পার্ট 3। এর ভিতরে আমি একটি ফাইল নিলাম, index.php। তো এখন আমি এখানে পিএইচপি এর কোড লিখব। এখন মনে করুন আমি এতে একটি মান অ্যাসাইন করব, যে a ইকুয়াল টু। তো এখানে যদি এভাবে আমি কোনো একটা মান লিখি যে a ইকুয়াল টু, তো এখানে a কে আপনি ভ্যারিয়েবল বলতে পারবেন না, অর্থাৎ পিএইচপিতে এইভাবে লেখা যাবে না। আপনাকে এর সামনে একটি ডলার সাইন দিতে হবে। তো ডলার সাইন অফ a ইকুয়াল টু 2, এটার অর্থ হলো a একটি ভ্যারিয়েবল এবং এই a এর মান আমি 2 দিয়ে রাখছি, অর্থাৎ এতে আমি 2 অ্যাসাইন করলাম। তো আমার এডিটরে বোঝার সুবিধার্থে আমি এডিটরকে একটু জুম করে নিই। তো এবার দেখুন ডলার সাইন অফ a ইকুয়াল টু, অর্থাৎ যে কোনো ভ্যারিয়েবলের নামের শুরুতে অবশ্যই ডলার সাইন থাকতে হবে। তো এটা গেল একটা নিয়ম। এবার দেখেন ডলার সাইনের পরে প্রথম যে ক্যারেক্টারটা দিয়ে আমাদের ভ্যারিয়েবলের নাম শুরু হবে, সেই ক্যারেক্টার ব্যবহার করার একটি নিয়ম আছে। তো বলা হয়েছে যে মাস্ট স্টার্ট উইথ এ টু জেড, অর্থাৎ সেই ক্যারেক্টার অবশ্যই আমাকে বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত যে কোনো একটি লেটার হতে হবে, অথবা ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত যে কোনো একটি লেটার হতে হবে, অথবা আন্ডারস্কোর হলেও চলবে। কিন্তু এই তিনটি বাদ দিয়ে আপনি প্রথম ক্যারেক্টারটা অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবেন না।
অর্থাৎ আপনি ভ্যারিয়েবলের নামের প্রথম ডলার সাইনের পরে যে প্রথম ক্যারেক্টার সেটি 1, 2 বা 3 এরকম কোনো কিছু আপনি ব্যবহার করতে পারবেন না। আপনাকে অবশ্যই এ থেকে জেড অথবা আন্ডারস্কোর দিয়ে আপনার ভ্যারিয়েবলের নাম শুরু হতে হবে। তো আসুন আমরা প্র্যাকটিক্যাল দেখি। তো এখন আমি যদি একটি ভ্যারিয়েবল নেই, তো দেখুন যে কিভাবে কাজ করা যায়। এই যে এ একটি ভ্যারিয়েবল, আমি কি বলছিলাম যে এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা নাম থাকতে পারে, আমি এ বি সি এরকমও নাম দিতে পারি, যে কোনো একটা নাম দিলেই হবে। তো যেহেতু ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি, আমি প্রথমে দিলাম ভি। তো এখন ভি এর মান আপনার আছে 2। তো আমি যদি এটাকে ইকো করি, তো খেয়াল করুন যে কোনো ভ্যারিয়েবলের মানকে যদি ইকো করতে হয় তাহলে আপনি সেটিকে সরাসরি লিখতে হবে, অর্থাৎ $v। আপনি এটাকে ডবল কোটের ভিতর লিখতে পারবেন না। অর্থাৎ যদি এরকম দেই তাহলে এর ভিতরে এইভাবে কোনো ভ্যারিয়েবলকে লেখা যাবে না। ভ্যারিয়েবলকে অবশ্যই কোনো কোটেশন ছাড়া এভাবে ইকো করাইতে হবে। তো এখন আমরা এই প্রোগ্রামটাকে রান করি। localhost part3 index.php। তো দেখুন আমার আউটপুটে আসছে 2, অর্থাৎ আমি ভি নামক একটি ভ্যারিয়েবলের মান আমি অ্যাসাইন করছি 2, অর্থাৎ ভি এর মান হলো 2। এখন এই ভি কে আমি ইকো করছি, অর্থাৎ প্রিন্ট করছি, মানে আউটপুটে শো করতেছি। সো আমার আউটপুট কি দেখাবে? 2 দেখাবে। এখন ভ্যারিয়েবলের আমি আরেকটি ভ্যারিয়েবল নেই। আমি বলছিলাম কি বড় হাতের যে সিম্বল এটিও নিবে। তো দেখুন আমি যদি এইভাবে দিই মাই নেম ইকুয়াল 2, এখানে আরেকটি নাম্বার দিই 3। এখন আমি ইকো করলাম মাই নেম। তো আমার আউটপুট কি দেখাবে? আউটপুট দেখাবে 3। তো এখানে দেখুন আমি প্রথমটা ইকো করছি ভি এবং পরেরটা ইকো করছি মাই নেম, যে কারণে 2 এবং 3, মাই নেমের ভ্যালু আছে আমার 3, যে কারণে এখানে 3 এই যে 2 আগে প্রিন্ট করছিল তারপরই শো করছে, কোনো লাইন গ্যাপ দেয়নি। যদি আপনি পাশাপাশি না দেখায় আরেকটা লাইনে দেখাইতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনারা জানেন যে HTML এ একটি নিউ লাইন ট্যাগ আছে বিআর, আপনাকে এখানে বিআর ট্যাগ লিখতে হবে। তো আমরা জানি যে পিএইচপির ভিতরে যদি কোনো HTML ট্যাগ ব্যবহার করতে হয় তাহলে, যেটা আমি গত টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছি, তো সেভাবে করতে হবে, অর্থাৎ ইকো স্ট্রিং ডবল কোটেশন এরপরে HTML এর সিম্বল। এর অর্থ হলো প্রথমে 2 প্রিন্ট করবে, এরপরে একটি নিউ লাইন দিবে, নিউ লাইন দেওয়ার পর 3 প্রিন্ট করবে। তো আসুন দেখি কিভাবে দেখায়। এই যে আমাকে এখন দেখাচ্ছে 2 এবং 3 নিউ লাইনে। তো এখন আমরা দেখব যে কোন যে ভ্যারিয়েবলের নামগুলা কেমন, মানে যদি ইনভ্যালিড ভ্যারিয়েবল নেম দিই তাহলে কি দেখাবে, এখন এটা আমরা দেখব। তো আমরা বলছিলাম যে প্রথম নামটা 1 হতে পারবে না, যে কোনো ডিজিট হতে পারবে না, অবশ্যই এ থেকে জেড বড় হাতের অথবা ছোট হাতের এবং আন্ডারস্কোর থাকতে হবে। যদি আন্ডারস্কোর দেই, আন্ডারস্কোর অফ ইয়োর নেম ইকুয়াল 4, এখন আমাকে ইকো করলাম ইয়োর নেম। তো আমার আউটপুট কি হবে? আমি একটি বিআরটাকে কপি করে আনি, তাহলে 3-এর পরে 4 দেখাবে। তো দেখেন যে এবারও আমার আউটপুট 4 দেখাচ্ছে। তো আজকে আচ্ছা ইয়োর নেম, এবার আমরা আউটপুট যেটা দেখলাম যে এখনো 4 দেখাচ্ছে, অর্থাৎ আপনার ইয়োর নেম, আমি যে ভ্যারিয়েবলটা নিয়েছি প্রথমে আন্ডারস্কোর দিয়ে, এই ভ্যারিয়েবলটা আসলে ভ্যালিড।
তো এখন আমি যদি একটি ইনভ্যালিড ভেরিয়েবল নেই, অর্থাৎ প্রথমে লেটার দিই যে অন নেম ইকুয়াল টু 5, তো এখানে আমাদের নিয়মের ভিতর ছিল যে প্রথম লেটার যেটা ডলার সাইনের পরে প্রথম লেটার, এটা মানে প্রথম ক্যারেক্টার, এটা অবশ্যই এ থেকে জেড এবং আন্ডারস্কোর এটা হতে পারবে, অন্য কিছু হতে পারবে না। সুতরাং আমার ওয়ানটা হলো একটা ইনভ্যালিড ভ্যারিয়েবল। তো এখন আমি ইকো করি, আমি বিআর নিউ লাইনটা এরপরে দিয়ে দিই। এবারে আমি ইকো করলাম যে অন নেম, তো দেখি আমাদের আউটপুটে কি আসে। তো দেখুন আমাদের একটি ইরর মেসেজ দিয়েছে যে পার্স ইরর সিনট্যাক্স আনএক্সপেক্টেড ওয়ান এক্সপেক্টিং ভ্যারিয়েবল অর ডলার সাইন। তো এখানে আমাদের বলে দিচ্ছে যে ভ্যারিয়েবলের যে নাম আমরা দিয়েছি সেটা হলো এই যে ওয়ান, এটা হলো একটা আনএক্সপেক্টেড, অর্থাৎ এখানে ওয়ান এক্সপেক্টেড না। সুতরাং 17 নম্বর লাইনে আমরা ইরর করছি। তো এই যে 17 নম্বর লাইন, এটা হলো একটা ভুল। তো এখন আমরা আবার আমাদের নিয়মের যে পেজ সেটাতে ফিরে আসলাম। তো এখানে কি বলছিল যে মাস্ট স্টার্ট উইথ এটা আমরা দেখলাম। এরপরে আরেকটি যে নিয়ম বলা হয়েছে যে প্রথম যে ক্যারেক্টার, অর্থাৎ এ থেকে জেড বা আন্ডারস্কোর প্রথম যে ক্যারেক্টার দিলাম, এরপরে আপনি ইচ্ছা মতো ওয়ান বা টু বা যে কোনো লেটার আপনার যতগুলি খুশি, আপনার আলফানিউমেরিক ক্যারেক্টার অথবা আন্ডারস্কোর, এই আন্ডারস্কোর আপনি যতগুলি খুশি ইউজ করতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। তো চলুন দেখা যাক আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো আমরা আমাদের এই যে পেজ, এই পেজে এটা মুছে দিই যেহেতু এটা আমাদের ইনভ্যালিড। তো এখন দেখি যে প্রথম ক্যারেক্টার আমি আন্ডারস্কোর দিলাম, এটা হলো একটি ভ্যালিড, এবং এরপরে আমি যতগুলি খুশি আন্ডারস্কোর বা ওয়ান বা টু যা ইচ্ছা ব্যবহার করতে পারি। তো অন নেম যদি এরকম আপনি দিয়ে থাকেন 5, তো এটি একটি ভ্যালিড, এটি একটি ভ্যালিড ভ্যারিয়েবল, কারণ আমার প্রথমটা আন্ডারস্কোর আছে, এরপরে আপনার অন থাকুক কোনো সমস্যা নেই। চলুন দেখা যাক আমাদের আউটপুট কি আসে। এবার দেখুন আমাদের ঠিকই আউটপুট ঠিক দেখাচ্ছে, অর্থাৎ লাস্টে 5 আসছে। তো আপনি ইচ্ছা করলে প্রথমে দুইটি আন্ডারস্কোরও দিতে পারবেন, যেহেতু প্রথমটা আন্ডারস্কোর, এরপরে আরেকটি আন্ডারস্কোর বসতেই পারে, দুইটি অথবা তিনটি, এরপরে ওয়ান অন, এরকম আপনি দিয়ে ভ্যারিয়েবল আপনি ব্যবহার করতে পারবেন। এটিও আমাদের ভ্যালিড নেম দেখাবে। তো দেখুন এবারও আমার আউটপুট 5ই দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ভ্যারিয়েবল নেম যে ডিক্লেয়ার করছি এটা ভ্যালিড। তো এরকমভাবে প্রথমে আমরা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করব। তো এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে এই ভ্যারিয়েবলের যে নেমিং এটা হলো কেস সেন্সিটিভ। এখানে আমরা নিয়মের ভিতর বলেছি যে ভ্যারিয়েবল নেমটা হলো কেস সেন্সিটিভ। দেখুন এই যে এই পয়েন্টের পরেই যে কেস সেন্সিটিভ লেখা হয়েছে, অর্থাৎ আমাদের কেস সেন্সিটিভ অর্থ হলো আমি যে কেস ব্যবহার করব ভ্যারিয়েবলের ভিতর, ওই কেস দিয়েই ওই ভ্যারিয়েবল পরিচিত হবে। মনে করুন এই লাইন দুটি আমি এরপরে আমি দেখি আরেকটি ভ্যারিয়েবল নিলাম, যেটির নাম দিলাম আওয়ার কোড ইকুয়াল 6। এখন দেখুন এখানে প্রথম যে তিনটা ক্যারেক্টার ও, ইউ এবং আর, এই তিনটি কিন্তু লোয়ার কেসে লেখা, এবং এরপরে সি হলো ক্যাপিটাল কেস, এবং ওই পরের যে তিনটি, এই তিনটিও লোয়ার কেস, এবং আওয়ার কোডের ভ্যালু আমি অ্যাসাইন করলাম 6। এখন আপনি যখন ইকো করবেন তখন আওয়ার কোড বলতে আওয়ার কোডকেই বোঝাবে। এখানে মনে করেন ও প্রথম যে ক্যারেক্টার ছিল, আপনি যদি ও করে দেন, মানে ও যদি বড় হাতের দেন, তাহলে আপনার আউটপুট কিন্তু ঠিকভাবে শো করবে না, কারণ এই আওয়ার কোড এবং উপরের এই আওয়ার কোড সেম নয়, এই দুটি আলাদা আলাদা ভ্যারিয়েবল হিসাবে পিএইচপি চিনবে।
অর্থাৎ পিএইচপি এটাকে একটা ভেরিয়েবল এবং এটাকে আলাদা ভেরিয়েবল, এই দুটিকে আলাদা ভেরিয়েবল হিসেবে পাবে, যে কারণে আপনি আউটপুটে এই যে 6 এটা দেখতে পাবেন না। আমি যদি এখন এটাকে রান করাইতে চাই, তো দেখুন এখানে আমাকে একটি এরর মেসেজ দিয়েছে, একটি নোটিশ দিছে এবং 6কে কিন্তু প্রিন্ট করে নেই সে। 21 নম্বর লাইনে আমার মেসেজ দিছে, কি বলছে, আনডিফাইন্ড ভেরিয়েবল আওয়ার কোড। ও বড় হাতের যে ভেরিয়েবলটা আমি নিচ্ছি, আমি আসলে এটাকেই ইকো করাতে গেছিলাম, তো ইকো যখন করাচ্ছি তখন ইকোর লাইনে সে এরর ধরছে, অর্থাৎ এই যে বড় হাতের ও এটাকে সে চিনতেছে না। কারণ হলো আমি এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলে কোনো মান অ্যাসাইন করা হয় নাই, কিন্তু প্রিন্ট করতে চাচ্ছি। তো কোনো একটা ভেরিয়েবলে যদি কোনো মান না থাকে এবং সেই ভেরিয়েবলটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, ইকো করতে চাই, আউটপুটে শো করতে চাই, তাহলে আমাকে এরকম আনডিফাইন্ড ভেরিয়েবল শো করবে। তো এখন এখানে যদি ওকে আমি বড় দিয়ে দিই, তাহলে কি হয়ে গেল, আমার এই দুটো একই হয়ে গেল। এখন আপনি আউটপুট প্রিন্ট করাইতে চান, আউটপুট যদি আমরা দেখতে চাই, তখন দেখেন আমাদেরকে 6 শো করতেছে, তার মানে এখন আমাদের নেমিং ঠিক আছে। আরেকটি নিয়ম আছে, যেটি হলো নো স্পেস, অর্থাৎ কোনো ভ্যারিয়েবলের ভিতরে আপনি স্পেস দিতে পারবেন না। অর্থাৎ মনে করুন যে আওয়ার কোড, আমি যদি এইটাকে ভ্যারিয়েবল এভাবে লিখতে চাই যে একটা স্পেস দিয়ে লিখলাম, এই আওয়ার কোডটা আমাদের একটা ভ্যারিয়েবল, এটা কিন্তু ভুল হবে। অর্থাৎ কোনো ভ্যারিয়েবলের নামের মাঝে আপনি কোনো একটি স্পেস, ফাঁকা স্পেস, এটা ব্যবহার করতে পারবেন না। তো মোটামুটি এগুলোই হলো আমাদের ভ্যারিয়েবল ব্যবহার করার, পিএইচপিতে যে ভ্যারিয়েবল আপনি ব্যবহার করবেন সেটার নিয়ম মোটামুটি এগুলোই। তো আরেকটা জিনিস পিএইচপিতে খেয়াল করার বিষয়, তো এখানে দেখুন যে আমরা ভ্যারিয়েবলে শুধু ইন্টিজার টাইপের মান ব্যবহার করছি 6। তো আপনি এখানে ইচ্ছা করলে কোনো স্ট্রিংও ব্যবহার করতে পারবেন। মনে করেন আওয়ার কোড ইকুয়াল টু যদি এইভাবে লিখি, উই লাভ টু কোড ইন পিএইচপি, অর্থাৎ আওয়ার কোড একটি ভ্যারিয়েবল এবং এই ভ্যারিয়েবলে আমি কি অ্যাসাইন করলাম, একটি স্ট্রিং। আমি আগেও বলেছিলাম যে এই যে ডাবল কোট অর্থ হলো এটা স্ট্রিং বোঝায়, অর্থাৎ স্ট্রিং মানে হলো, স্ট্রিং এর পরেও যদিও আমি বিস্তারিত আলোচনা করব, তবু আপনাদের একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি। একাধিক ক্যারেক্টার যখন একসাথে লেখা হয় তখন সেটিকে স্ট্রিং বলে। তো এখানে ডাব্লিউ একটি ক্যারেক্টার, এরপরে ই একটি ক্যারেক্টার আছে, এরপরে একটি ফাঁকা স্পেস আছে, এখানে ফাঁকা স্পেসও একটি ক্যারেক্টার, এরপরে এল একটি ক্যারেক্টার। তো এভাবে অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি। তো অনেকগুলো ক্যারেক্টারকে যদি এইভাবে একসাথে আমি অ্যাসাইন করি কোনো একটা জিনিসের ভিতরে বা মিন করি, তো অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি, এটাই হলো একটা স্ট্রিং। আর পিএইচপিতে কোনো স্ট্রিং যদি আপনি লিখতে চান, তাহলে এভাবে ডবল কোটের ভিতর আপনাকে স্ট্রিংটা লিখতে হবে। তো আমি এখানে আওয়ার কোড নামক যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের ভিতরে স্ট্রিং অ্যাসাইন করছি। তো আমাদের আউটপুট কি আসবে, আউটপুট ওই স্ট্রিংটাই কিন্তু আসবে। দেখুন, উই লাভ টু কোড ইন পিএইচপি, তো আমাদের আউটপুট কি আসতেছে, এই ভ্যারিয়েবলের স্ট্রিং। তো এখন দেখুন, আমি এই ভ্যারিয়েবলে ইচ্ছা করলে এরকম স্ট্রিং টাইপের মানও রাখতে পারি, আবার 1, 2 বা এরকম 100 এরকম যে ইন্টিজার টাইপের মান এটাও রাখতে পারি। আবার এরকম ফ্লোটিং পয়েন্ট নিয়েও পরে আলোচনা করব আমি। তো ফ্লোটিং মনে করেন দশমিক সংখ্যা যেটাকে, এটাকে ফ্লোটিং পয়েন্ট মানে ফ্লোটিং টাইপ বলা হয়। তো আমি মনে করেন আওয়ার কোড ইকুয়াল টু 23.99, তো এটা হলো একটা ফ্লোটিং নাম্বার। তো পিএইচপিতে একটি সুবিধা, যেটা আসলে অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ আছে সেগুলিতে আপনি যখন ভ্যারিয়েবল অ্যাসাইন করতেছেন, ভ্যারিয়েবলের ভিতরে আপনি যখন কোনো মান রাখতেছেন, তখন এই ভ্যারিয়েবলে আসলে আমি কি টাইপের মান রাখতেছি, তো এটার আগে ইন্টিজার, যেমন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আইএনটি, ইন্টিজারের ইন্ট লিখে এটাকে চিনিয়ে দিতে হয় যে এটা হলো একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল অথবা এটি একটি স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল। কিন্তু পিএইচপিতে সুবিধা হলো আপনি জাস্ট একটা ভ্যারিয়েবলের ভিতর মান রাখলে, যে মানই রাখেন, যদি স্ট্রিং রাখেন তাহলে স্ট্রিং পাবে, যদি ফ্লোটিং পয়েন্ট এভাবে অ্যাসাইন করেন তাহলে ফ্লোটিং পয়েন্ট পাবে, এইভাবে যদি ইন্টিজার অ্যাসাইন করেন তাহলে ইন্টিজার পাবে। তো অর্থাৎ আপনাকে ডাটার টাইপ যেটা, এটা বলে দিতে হবে না। তো এটি পিএইচপিতে ভ্যারিয়েবল ব্যবহার করার একটি বড় ধরনের সুবিধা। তো এই যে টাইপগুলো বললাম, যে ইন্টিজার বা স্ট্রিং বা ফ্লোট,
তো এগুলো আমাদের অনেক সময় রিয়েলি প্রয়োজন হয়। পিএইচপিতে যে একেবারে এগুলোর ব্যবহার নাই তা না, আপনি যখন ভ্যারিয়েবল অ্যাসাইন করতেছেন তখন দিবেন না, কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা ভ্যারিয়েবলের ভিতরে আমি স্ট্রিং অলরেডি রাখছি, এখন সেই ভ্যারিয়েবলের স্ট্রিংকে কোনো কারণে আমার ইন্টিজারে কনভার্ট করা লাগতেছে, যেটি আসলে আপনি যখন প্র্যাকটিক্যাল প্রবলেম ফেস করবেন তখন এগুলো বুঝবেন, যেটি আমরা পরবর্তীতে যদি ওই ধরনের কোনো সমস্যা আসে তো ওই সময় বলে দিব। তো তখন অনেক সময় কাস্টিং করে নেওয়ার দরকার হয়, অর্থাৎ একটা টাইপ থেকে আরেকটা টাইপে পরিবর্তন করে নেওয়ার দরকার হয়। তো এই জন্য ইন্টিজার বা ফ্লোটিং বা স্ট্রিং এগুলি নিয়ে আমি নেক্সট যে টিউটোরিয়াল আসতেছে, নেক্সট টিউটোরিয়ালগুলিতে এগুলো নিয়ে আলোচনা করব। তো অ্যাজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।